নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাউ টু মেক ট্যাগ কোয়েশ্চেন, অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন কিভাবে তৈরি করতে হয় সেটির উপরে তোমাদের আমি 5টি রুলস দেখাবো। 2 থেকে 6 অর্থাৎ 2 to 6, 2 থেকে 6 অর্থাৎ 5টি নিয়ম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, সরাসরি আমার বই থেকে হুবহু কপি করে নিয়ে এসে। তো চলো আমরা প্রথম নিয়মটি দেখে নিই। আজকের প্রথম রুলসটি নাম্বার 2। এর আগে তোমাদেরকে 1 নম্বর রুলসটি দেখিয়েছি। আজকে আমরা 2 নম্বর রুলস থেকে শুরু করব 6 পর্যন্ত। যদি মূল বাক্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কি করব? যদি মূল বাক্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, খেয়াল করো, শি ড্রিঙ্কস টি এই বাক্যের মধ্যে কোথাও কোনো অক্সিলারি নেই। যদি মূল বাক্যে কোনো অক্সিলারি না থাকে কিন্তু ভার্বটা এস ফর্মে বা থার্ড পারসন সিঙ্গুলার ফর্মে থাকে, আমরা প্রথমে লিখব ডাজ। এই বাক্যটি হাবোধক, এই কারণে এটিকে নাবোধক করতে আমরা একটি নট লিখব, তবে নটটা কন্ট্রাকশন করে লিখব, সংক্ষেপে লিখব ডাজন্ট। খেয়াল করো, এটি কন্ট্রাকশন করে লেখা। তারপর এই সাবজেক্টটি এখানে চলে যাবে। সাবজেক্টটি যেহেতু এটি প্রোনাউন, প্রোনাউনের কোনো পরিবর্তন করতে হয় না, সরাসরি এখানে চলে যাবে। আমরা লিখলাম শি। এবার দ্বিতীয় বাক্যটা দেখব। সামি অ্যান্ড রিমি ফিল হ্যাপি। সামি এবং রিমি সুখ অনুভব করছে, সুখী অনুভব করছে, যে তারা সুখে আছে। খেয়াল করো, এটিও ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু ভার্বের শেষে এস বাই এস নেই, তাই এটাকে বলে বেস ফর্ম। প্রেজেন্ট ভার্বের দুটি রূপ, একটা থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম আর একটি বেস ফর্ম। তো যখন ভার্বের প্রেজেন্ট রূপটা বেস ফর্মে থাকে তখন এখানে আমরা লিখবো একটি ডু। এই বাক্যটি হাবোধক হওয়ার কারণে একটি নট লিখব। আর এই সামি অ্যান্ড রিমি, এখানে সাবজেক্ট কিন্তু প্লুরাল, দুইজন। তো দুইজনের প্রোনাউনটা হচ্ছে দেই। একের বেশি হইলে তার প্রোনাউনটা হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসনের প্রোনাউনটা হচ্ছে দেই। তা আমরা লিখলাম দেই, সাথে একটি প্রশ্নবোধক চিহ্ন, কারণ প্রশ্নবোধক চিহ্ন ছাড়া ট্যাগ কোয়েশ্চেন হবে না। তাহলে আমরা দেখলাম এখানে দুটি বাক্যতে দেখেছি ভার্বের প্রেজেন্ট রূপ যখন থাকবে এস থাকলে ডাজ, এস না থাকলে ডু। এবার আমরা পরে বাক্যটি দেখব। আই স আ বার্ড। খেয়াল করো, এটি ভার্বের পাস্ট টেন্স, সি ভার্বের পাস্ট টেন্স। পাস্ট টেন্স, এই বাক্যে কোনো অক্সিলারি নেই, এ দুটিতেও ছিল না। তো যখন কোনো অক্সিলারি থাকবে না কিন্তু ভার্বটা পাস্ট ফর্মে থাকবে, তার একটি উত্তর, সেটি হচ্ছে ডিড, একটি অক্সিলারি। এই এই বাক্যটি হাবোধক, সাথে একটি নট লিখে দেবো, ডিডেন্ট, কন্ট্রাকশন করে লিখবো, কন্ট্রাকশন না হলে চলবে না কিন্তু। আর এই সাবজেক্টটা প্রোনাউন যেহেতু, সরাসরি আমরা বসিয়ে দেবো, সাথে একটি প্রশ্নবোধক চিহ্ন। এবার আমরা তারপরে বাক্যটি দেখব। লামিয়া হ্যাড এ নাইস আমব্রেলা। লামিয়ার চমৎকার একটি আমব্রেলা বা ছাতা ছিল। দেখো, এই ভার্বটি কিন্তু পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে থাকলে আমরা কি লিখবো? ডিড লিখবো। এটি হাবোধক বাক্য, একটি নট লিখবো। আর এই লামিয়া একটি মেয়ের নাম, তার পরিবর্তে সি লিখবো। এবার আরেকটু আলাপ করি তোমাদের সাথে। এই বাক্যটি আমরা অন্যভাবে লিখতে পারতাম, এই উত্তরটা অন্যরকম হতে পারতো। কি হতে পারতো? দেখো, হ্যাড হচ্ছে প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি যখন এরকম মেন ভার্ব হিসেবে বসবে, আমরা ইচ্ছা করলে এখানে সরাসরি সেই অক্সিলারি ভার্বটা, অর্থাৎ এটি এখানে কিন্তু মেন ভার্ব, কিন্তু আমরা জানি এটি প্রাইমারি অক্সিলারি, সেই প্রাইমারি অক্সিলারিকে সরাসরি আমরা এখানে নিতে পারবো। দেখো, অথবা দিয়ে আমি লিখলাম হ্যাড, আমি এবার পরিবর্তন করি নাই, এটাও পাস্ট টেন্সে আছে। তার সাথে একটি নট লিখবো, হ্যাডেন্ট। আর এই লামিয়ার পরিবর্তে সি লিখবো, সি লিখবো, লিখলাম আমরা। আশা করি আমরা ধরতে পেরেছি, প্রয়োজনে আরেকবার টেনে দেখে নিও। এবার আমরা রুলস 3 তে যাব। ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে এবার কথা বলবো। কয়েকটি স্লাইড দেখাবো আমি ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে। ইম্পারেটিভ সেন্টেন্স যখন মূল ভার্ব দিয়ে শুরু হয় তখন কোশ্চেন অংশে উইল ইউ বা ওয়ান্ট ইউ লিখতে হয়। একদম সহজ জিনিস। রাইট ইউর নেম অন দ্য ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডের উপরে তোমার নাম লিখো। সরাসরি ভার্ব দিয়ে শুরু, রাইট মানে লেখা, ভার্ব। আমরা লিখবো উইল ইউ। ইচ্ছা করলে আমরা ওয়ান্ট ইউ লিখে দিতে পারি, তো আমরা লিখলাম ওয়ান্ট ইউ। দুটি উত্তর লিখলাম। এবার আসো, টেল মি দ্য ফ্যাক্ট। সত্যটি আমাকে বলো। সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়েছে, উত্তর আমরা লিখবো উইল ইউ অথবা ওয়ান্ট ইউ। এখানে আমরা সময় নষ্ট করব না। এবার আমরা শেষ বাক্যটিতে যাব। কল ইন আ ডক্টর। ডাক্তার ডাকো। সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়েছে, আমরা লিখবো উইল ইউ অথবা লিখবো ওয়ান্ট ইউ। কি শিখলাম? ইম্পারেটিভ সেন্টেন্স যদি সরাসরি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা সরাসরি উত্তর লিখবো উইল ইউ অথবা ওয়ান্ট ইউ। তোমার যেটা ইচ্ছা, যেটা লিখতে তুমি কমফোর্ট ফিল করবে, সেটাই লিখে দেবে। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের পরের আরেকটা স্লাইড দেখবো আমরা। ইম্পারেটিভ সেন্টেন্স যখন লেট দিয়ে শুরু হয় তখন কোশ্চেন অংশে উইল ইউ অথবা ওন্ট ইউ লিখতে হয়। দেখো, লেট হার সিং আ সং, তাকে একটি গান গাইতে দাও। তাহলে সরাসরি লেট দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা লিখবো হচ্ছে উইল ইউ অথবা ওন্ট ইউ। একেবারে সহজ। পরে বাক্য, লেট মি সি ইয়োর ফটোগ্রাফ। আমাকে তোমার ফটোটি দেখতে দাও।
আবারও সরাসরি লেট দিয়ে শুরু হয়েছে, আমরা লিখলাম উইল ইউ অথবা ওয়ন্ট ইউ। পরে বাক্যে লেট আস ডু দ্য ওয়ার্ক, আমাদেরকে কাজটি করতে দাও, আমাদেরকে কাজটি করতে দাও। আবারও অনুমতি প্রার্থনা, লেট লেট দিয়ে কিন্তু অনুমতি প্রার্থনা করে প্রত্যেকটি ব্যাখ্যা দেখো। লেট আস সিং আ সং, তাকে একটি গান গাইতে দাও, অনুমতি প্রার্থনা করেছে। লেট মি সি ইয়োর ফটোগ্রাফ, আমাকে তোমার ফটোটি দেখতে দাও, এখানেও অনুমতি চাওয়া হয়েছে, তাই উইল ইউ ওয়ান্ট ইউ। আবার লেট আস ডু দ্য ওয়ার্ক, আমাদেরকে কাজটি করতে দাও, এখানেও অনুমতি চাওয়া হয়েছে, তাই আমরা লিখলাম উইল ইউ অথবা ওয়ান্ট ইউ। এবার এই লেট আস থাকলে এখানে শ্যাল উই লেখা সম্ভব, সেটা আমি পরের স্লাইডে দেখাবো, কিন্তু এখানে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়েছি এই লেট দিয়ে কিন্তু অনুমতি প্রকাশ চাওয়া হয়েছে। আরেকবার বলি, লেট আস ডু দ্য ওয়ার্ক, আমাদেরকে কাজটি করতে দাও, কারো না কারোর কাছে আমরা অনুমতি চেয়েছি। লেট যখন অনুমতি চাইবে তখন কিন্তু উইল ইউ অথবা ওয়ন্ট ইউ, শ্যাল উই লেখা যাবে না। এবার আমরা পরের স্লাইডে যাব, এই কথাটা আমাদের মনে রাখবো এখানকার কথাটি। ইম্পারেটিভ সেন্টেন্স যখন লেটস বা লেটাস দিয়ে শুরু হয় তখন কোশ্চেন অংশে শ্যাল উই, উইল ইউ অথবা ওয়ন্ট ইউ লিখতে হয়। আগের স্লাইডের কথা নিশ্চয়ই আমাদের মনে আছে, কিন্তু আমরা লেটাসের একটি ব্যবহার শিখে এসেছি, এখানে আমরা দেখেছিলাম অনুমতি চাওয়া হয়েছে। এইবার আমরা কি দেখব, এই পার্থক্যটা ধরতে হবে কিন্তু। লেটস এনজয় ওয়াচিং টিভি, চলো টিভি দেখা উপভোগ করি, আমরা উত্তর লিখলাম শ্যাল উই। খেয়াল করো এর কোনো অল্টারনেটিভ নেই, অর্থাৎ লেট অ্যাপোস্ট্রফি এস, এই লেটস যখন এরকম সংক্ষেপে লেখা হবে, কন্ট্রাকশন করে লেখা হবে, তখন তার একটাই উত্তর, সেটা হচ্ছে শ্যাল উই। কিন্তু এর আগের স্লাইডে দেখেছি লেটাস আলাদা করে লেখা ছিল, তখন আমরা লিখেছিলাম উইল ইউ বা ওয়ন্ট ইউ। আমি এই শ্যাল লেটস এর ব্যবহার এখানে আরো দেখবো। এবার আসো পরে বাক্য, লেট আস এনজয় ওয়াচিং টিভি, এইবারও দেখো আমি লিখলাম শ্যাল উই, কিন্তু এর আগের স্লাইডে আমি লেটাস যখন বাক্য দিয়েছি তখন কিন্তু এখানে উইল ওয়ন্ট ইউ লিখেছি। এবার তোমাদের বলি, আগে আগের স্লাইডে আমি লেটাসের পরিবর্তে লেটাস থাকা বাক্যে আমি এখানে লিখেছিলাম উইল ইউ ওয়ান্ট ইউ, এবার কেন শ্যাল উই লিখলাম। অর্থাৎ লেট আসের দুটি অর্থ হতে পারে। এখানে লেটাস বলতে আমি বুঝিয়েছি লেটাস এনজয় ওয়াচিং টিভি, চলো টিভি দেখতে যাই, টিভি দেখা এনজয় করি, চলো, তার মানে প্রস্তাব বুঝিয়েছে। অর্থাৎ লেটাস যখন তুমি প্রস্তাব পড়বে অথবা যিনি রাইটার লিখবেন তিনি যদি প্রস্তাব হিসাবে লেখেন তাহলে শ্যাল উই। আর যদি তুমি মনে করো না এটা অনুমতি চাওয়া হয়েছে তাইলে এখানে হবে উইল ইউ। আশা করি ধরতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে, লেখক যে এটা অনুমতি বুঝালো নাকি প্রস্তাব বুঝালো, তুমি বুঝবে কি করে? তুমি যদি বুঝতে না পারো তোমার ইচ্ছে মতো একটা উত্তর লিখে দেবে। আচ্ছা, এবার আসো, লেট আস এনজয় ওয়াচিং টিভি, এবার আমি ধরে এটাকে আর প্রস্তাব পড়বো না, এবার আমি পড়বো হচ্ছে অনুমতি। দেখো খেয়াল করো আমি উইল ইউ ওয়ান্ট ইউ লিখেছি। এই দুটি বাক্যের বাংলা অর্থ শুনে নাও। লেট আস এনজয় ওয়াচিং টিভি, আমি কিন্তু প্রত্যেকবার একই বাক্য লিখেছি কারণ আমি পার্থক্য বোঝানোর চেষ্টা করেছি। লেট আস এনজয় ওয়াচিং টিভি, চলো টিভি দেখা উপভোগ করি, শ্যালই। এবার দেখো, লেট আস এনজয়, আমাদেরকে উপভোগ করতে দাও, অর্থাৎ এবার আমি এটির বাংলা করছি অনুমতি চাচ্ছি। যাই না আমি অনুমতি চাচ্ছি তখনই আমি লিখবো উইল ইউ অথবা ওয়ান্ট ইউ। আশা করি ধরতে পেরেছো। এবার আমরা পরের স্লাইডটি দেখব, এখানেও আমরা ইম্পারেটিভ নিয়েই কথা বলবো, একেবারে সহজ। ইম্পারেটিভ সেন্টেন্স যখন ডু নট দিয়ে শুরু হয় তখন কোশ্চেন অংশে উইল ইউ লিখতে হয়, একটি উত্তর। আমরা বাক্য লিখি খুব দ্রুত, ডু নট স্টপ ওয়ার্কিং, কাজ থামিও না, উইল ইউ, একটি উত্তর, বিকল্প নেই। আবার আসো, ডু নট কল হার হিয়ার, তাকে এখানে ডেকো না, একটি উত্তর, সেটি হচ্ছে উইল ইউ। আবার দেখো, ডোন্ট গো আউট, বাইরে যেও না, এটা আলাদা কন্ট্রাকশন থাকুক আর আলাদা আলাদা শব্দ থাকুক, তার উত্তর একটাই, সেটা হচ্ছে উইল ইউ। অর্থাৎ ডু নট বা ডোন্ট যাই দিয়েই ট্যাগ কোশ্চেন মূল বাক্যটি থাকুক না কেন, তার উত্তর হচ্ছে উইল ইউ এবং উইল ইউ। আশা করি ধরতে পেরেছি। এবার আমরা 4 নম্বর স্লাইডটি দেখব। 4 নম্বর রুলস, সেন্টেন্স যখন দিয়ার দিয়ে শুরু হয় তখন কোশ্চেন অংশে নাবোধক বাক্যের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার দেয়ার এবং হাবোধক বাক্যের ক্ষেত্রে ওয়াজেন্ট অথবা ওয়ান্ট দেয়ার লিখতে হয়। আমরা বাক্য দেখলেই পরিষ্কার হয়ে যাব। দেয়ার ওয়াজ সাম বুকস অন দ্য টেবল, খেয়াল করো এই বাক্যের মধ্যে দেয়ার ওয়ার আছে, এখানে আমরা সেটাই পড়েছি। দেয়ার দিয়ে শুরু হয় কোশ্চেন অংশে নাবোধক বাক্যের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার দেয়ার, অর্থাৎ আমরা যখন এই বাক্যটি যেহেতু হাবোধক তাহলে আমরা এইদিকে নাবোধক বানাবো, আর এটি যদি নাবোধক থাকতো তাহলে আমরা লিখতাম এই ওয়াজ দেয়ার অথবা ওয়ার দেয়ার। তাহলে এখানে অক্সিলারি আছে, এই যে প্রাইমারি অক্সিলারি সেটি আমরা লিখবো ওয়ার। এই বাক্যটি হাবোধক, আমরা সাথে একটি নট লাগিয়ে দেব এবং দেয়ারটা বসিয়ে দেব, বসিয়ে দিয়ে একটা ইন্টিগ্রেটিভ সাইন দিয়ে দেব। আশা করি ধরতে পেরেছি, একদম সহজ।
এবার আমরা পরে বাক্যটি দেখব। দেয়ার ওয়াজ নো বুক অন দ্য টেবল। টেবলের উপরে কোনো বই ছিল না, খেয়াল করে। এবার এটি নাবোধক সেন্টেন্স। ওয়াজ আছে, সেটি তো আমরা নিলাম। এবার আমরা এখানে নট নিতে পারবো না, কারণ এইখানে নো আসছে, এই বাক্যটাই নাবোধক, তাহলে এটি হাবোধক হবে। তাহলে ওয়াজ লিখলাম আর দেয়ারটা বসিয়ে দিলাম, ওয়াজ দেয়ার, সাথে কি ইন্টারোগেটিভ সাইন। একদম সহজ। যদি বাক্যটির দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়ার দিয়ে শুরু হয়, সেই বাক্যটির উত্তর হচ্ছে এমন। এবার আমরা 5 নম্বর রুলসটি দেখব। যদি মূল বাক্যের সাবজেক্টটি ব্যক্তিবাচক সিঙ্গুলার নাউন হয়, তাহলে কোয়েশ্চনাংশের সাবজেক্ট হিসেবে হিসি, এবং যদি মূল বাক্যের সাবজেক্টটি ব্যক্তিবাচক প্লুরাল নাউন হয়, তাহলে কোয়েশ্চনাংশে দেই হবে। আচ্ছা, এইখানে বাক্য দিলেই আমরা পরিষ্কার হয়ে যাব। দ্য ম্যান ইজ রিপেয়ারিং হিজ শার্ট। লোকটি তার শার্টটি রিপেয়ার বা পুনর্মেরামত করছে, অর্থাৎ তালি দিচ্ছে, ছিঁড়ে গিয়েছে, আমার মতো গরিব মানুষ, সে তালি দিচ্ছে আর কি। তাহলে দ্য ম্যান ইজ রিপেয়ারিং হিজ শার্ট, লোকটি তার শার্টটি রিপেয়ার করছে, পুনর্মেরামত করছে, ছিঁড়ে গিয়েছে তাই তালি দিচ্ছে। তাহলে এই যে খেয়াল করো, এখানে একটা অক্সিলারি আছে, কিন্তু এই যে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, তো থার্ড পারসন সিঙ্গুলার হলে পরে এদিকে আমরা লিখবো হি অথবা সি, ব্যক্তিবাচক যেহেতু। তাহলে প্রথমে আমরা লিখবো ইজ, সাথে একটি নট লিখবো, ইজেন্ট, কারণ এই বাক্যটি হাবোধক। আর এই যে দা ম্যানের পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে হি। এখানে আমরা সাবজেক্টের, বিশেষ করে সাবজেক্ট শিখছি আমরা, যে সাবজেক্ট আমরা কখন সিঙ্গুলার লিখবো আর কখন প্লুরাল লিখবো। পরে বাক্যটি দেখো, দ্য ম্যান, এই শব্দটি খেয়াল করো, এই ম্যান হচ্ছে সিঙ্গুলার, মেন হচ্ছে প্লুরাল। এবারে সাবজেক্টটি কিন্তু প্লুরাল। এই প্লুরাল সাবজেক্ট যখন হবে, এখানে যে অক্সিলারি থাকবে সেটি তো আমরা লিখবো। আর এই বাক্যটির মধ্যে কোনো নট নেই, অর্থাৎ একটি হাবোধক বাক্য, আমরা এটিকে নাবোধক বানিয়ে আবার লিখবো নট। আন্ট, এটাকে তোমরা কেউ আরন্ট পড়ো না, এটি কিন্তু আমি ট্যাগ কোয়েশ্চেনের কন্ট্রাকশন আমি তোমাদের শিখিয়েছি যে এগুলোর উচ্চারণ কিভাবে করতে হয়। এইটা আমরা পড়বো আন্ট, আরন্ট নয়। তাহলে আন্ট। আর এই যে দ্য মেন, এটি কিন্তু প্লুরাল নাউন, তো প্লুরাল হলে এদিকে দেই লিখবো, এই নিচে এখানে বলা আছে, এই যে দেই লিখবো কখন, যদি সাবজেক্টটি প্লুরাল হয়, আমরা লিখলাম দেই। এবার আমরা আজকে শেষ রুলসটি দেখব, রুল 6। যদি মূল বাক্যের সাবজেক্টটি বস্তুবাচক সিঙ্গুলার নাউন হয়, একটু আগে আমরা দেখলাম ব্যক্তিবাচক, এবার আমরা দেখব বস্তুবাচক সিঙ্গুলার নাউন হয়, তাহলে কোশ্চেন অংশের সাবজেক্ট হিসেবে ইট লিখব। এবং যদি মূল বাক্যের সাবজেক্টটি বস্তুবাচক প্লুরাল নাউন হয়, তাহলে কোশ্চেন অংশে আমরা দেই লিখব। বাক্য লিখে নিই, দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। খেয়াল করো, এই যে দ্য কাউ, এটি কিন্তু সিঙ্গুলার নাউন, তাহলে আমরা কি লিখবো, ডাজ লিখবো, কারণ এই যে ভার্বের এস ফর্ম আছে, এর আগেই তোমাদেরকে আমি দেখিয়েছি, ভার্বের এস ফর্ম থাকলে আমরা ডাজ লিখবো, সাথে একটি নট লিখবো, কারণ বাক্যটি হাবোধক, লিখলাম ডাজেন্ট। আর এই দা কাউ এর পরিবর্তে লিখলাম ইট, কারণ এটি বস্তু, এটি মানুষ নাই। মানুষ যদি হতো তাহলে আমি একে হি অথবা সি লিখতাম। এবার পরে বাক্যটা দেখো, দ্য কাউজ, এবার কিন্তু প্লুরাল আছে। আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, গরুগুলি মাঠের মধ্যে চড়ছে, ঘাস খাচ্ছে আর কি, খাওয়া খাওয়া দাওয়া করছে। তাহলে আর লিখবো, সাথে একটি কি লিখবো, নট লিখবো, কারণ এই বাক্যের মধ্যে কোনো নট নেই, এটি হাবোধক বাক্য, আমরা এখানে নাবোধক বানিয়ে দেবো, আন্ট। আবারও বলি, এটা আমরা পড়বো আন্ট। এইবার দ্য কাউজ, এটি কিন্তু প্লুরাল, তার পরিবর্তে আমরা কি লিখবো, দেই লিখবো, আমরা দেই লিখে দিলাম। আর এই যে প্রশ্নবোধক চিহ্ন আমি বারবার দিচ্ছি, ট্যাগ কোশ্চেন, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন ছাড়া ট্যাগ কোশ্চেন হয় না। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো সত্যই যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে মুখের আকৃতি কিন্তু তোমাদের এমন হওয়ার কথা, তখন কিন্তু লাইক কমেন্টস করতে ভুল করবে না। আর আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগলে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ক্লাসের লিঙ্কটি শেয়ার করে দিও। আজকে আর নয়, খুব শীঘ্রই দেখাবে নতুন ক্লাস নিয়ে। সেই পর্যন্ত তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ।